আসসালামু আলাইকুম। ম্যাকবুক আর্ম বেসড প্ল্যাটফর্মে শিফট করেছে প্রায় 4টা জেনারেশন হয়ে গেছে। তবে আমরা গত বছর স্ন্যাপড্রাগনের বেশ কিছু আর্ম বেসড প্রসেসর দেখেছি যেটা উইন্ডোজকেও এই আর্ম বেসড আর্কিটেকচারে মোটামুটি একটা স্টেবল জায়গা করে দিয়েছে। আর আমরা মোটামুটি জানি ম্যাকবুক ব্যাটারি অপারেশনে কতটুকু ক্যাপাবল, প্লাস এটা কত ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এতদিন পর্যন্ত উইন্ডোজ ডিভাইসে আমরা সেই ব্যাপারটাই অনুপস্থিত দেখেছি, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকলেও পারফরমেন্সে ঘাটতি ছিল। বাট স্ন্যাপড্রাগন এলিটেক্স প্রসেসর রিলিজ পাওয়ার পরে এই সিনারিটাও অনেকখানি চেঞ্জ হয়েছে। আমাদের সাথে আসুস ভিভোবুক S15, এটা স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর এবং মাইক্রোসফটের কো-পাইলট প্লাস ট্যাগ নিয়ে এসেছে। ইটস এফিশিয়েন্ট অ্যান্ড প্রমিস টু ডেলিভার দ্য ম্যাক্সিমাম পারফরমেন্স অন ব্যাটারি পাওয়ার। যারা উইন্ডোজ ইউজ করেন বাট ইউএসবি অ্যাডাপ্টারের প্যারা নিতে চান না, তাদের জন্য এই ডিভাইসটা একটা সলিউশন কারেন্টলি ইন দ্য মার্কেট। অবভিয়াসলি ARM প্ল্যাটফর্মটা উইন্ডোজের জন্য অপেক্ষাকৃত নতুন, সো এখানে অনেক কম্প্রোমাইজ আছে। সো সবকিছু মিলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। আপনারা খেয়াল করবেন এসুসের প্রফেশনাল ল্যাপটপগুলো তেমন ফ্ল্যাশি ডিজাইন অফার করে না। এটা বিল্ড কোয়ালিটিতে, ডিজাইনে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আসুসের জেনবুক এবং ভিভোবুক এ দুটো সিরিজই ক্লাসি ডিজাইন নিয়ে আসে, একটা মিনিমালিস্ট লুক থাকে যেটা আমার পার্সোনালি পছন্দ। এক্সোটিক ম্যাটেরিয়ালের ব্যবহার, ফুল মেটাল বডি, সবকিছুই এই প্রিমিয়াম ল্যাপটপটাতে আছে। ভিভোবুক ইন জেনারেল জেনবুকের থেকে একটু এফোর্ডেবল সিরিজ হলেও ভিভোবুক S15 টু বি স্পেসিফিক S5507Q এই মডেলটা 1,74,000 টাকা দাম, যেটা জেনবুকের টেরিটরিতেই পড়ে। এই প্রিমিয়াম প্রাইস ট্যাগের সাথে আমরা পাচ্ছি একটা ক্লিন অ্যাস্থেটিক। সিলভার কালারের ডিজাইনটাতে আসুস খুবই মিনিমাল ব্র্যান্ডিং করেছে, অনেকটা বোরিং লাগে দেখতে, বাট আমার কাছে এরকম ক্লিন ডিজাইনই পছন্দ। 0.63 ইঞ্চ থিকনেস আর 1 কেজির আশপাশে ওজন, সো এটা ইজি টু ক্যারি, ব্যাগের মধ্যে বা যে কোনো জায়গাতে সহজেই বহন করা যায়। সো যারা ল্যাপটপের পোর্টেবিলিটি নিয়ে টেনশনে থাকেন, দিস ক্যান বি আ গুড সলিউশন। আসুস ডিজাইন সেগমেন্টে এজগুলোকে সুন্দর কার্ভ করেছে, কনস্ট্রাকশনে সবখানে মেটালের দেখা মিলেছে, নিচে এবং ল্যাপটপের পেছনের দিকে এনাফ ভেন্টিলেশনও আছে। একটা থিন অ্যান্ড লাইট ল্যাপটপকে এক হাতে খোলা যায়, এ ব্যাপারটা আমি এনকাউন্টার করলাম S15-এই। তাছাড়া এর হিঞ্জকে একদম ফুল 180 ডিগ্রি নিয়ে যাওয়া যায়, টেবিলের সাথে ফ্ল্যাট করে রাখা যাবে। হিঞ্জ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্মুথ ছিল, স্প্রিং এর রেজিস্ট্যান্স আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে। হালকা আমরা ডিসপ্লেতে ফ্লেক্স দেখি, এটা খুবই নর্মাল, বাট বাতাস হলে ডিসপ্লেটা ওয়াবল করে না, ইটস গুড। তবে ঝড়ের বেগে টাইপিং করলে এটা ডিসপ্লে একটু নড়াচড়া করে। ল্যাপটপটার ডান পাশে দুটো USB 3.2 Gen 1 ফুল সাইজ পোর্ট রয়েছে এবং অপোজিট সাইডে HDMI 2.1, দুটো USB 4 Type-C পোর্ট যেটা PD পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে, মাইক্রো SD কার্ড এবং 3.5mm কম্বো পোর্ট রয়েছে। এখানে ফুল সাইজ একটা মেমোরি কার্ড স্লট থাকা উচিত ছিল, বাট ফরচুনেটলি এখানে কোনো ব্যারেল পাওয়ার পোর্ট নেই, সো প্রোপ্রাইটারি অ্যাডাপ্টারের ঝামেলা নেই। প্রোভাইডেড 90 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে চার্জ হবে, বাট আপনি 30 বা 65 ওয়াটের অ্যাডাপ্টারও এখানে ইউজ করতে পারবেন। চার্জ একটু স্লো হবে, বাট ফাংশনাল। আর তার সাথে ফাংশনাল হচ্ছে ফ্যাব্রিলাইফের এই হুডিগুলা। শীতকাল চলছে, ফ্যাব্রিলাইফের নতুন কালেকশন চলে এসেছে। আপনারা ফ্যাব্রিলাইফের উইন্টার কালেকশন থেকে যে কোনো কিছু পারচেস করতে পারেন। ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে প্রিমিয়াম এই ডিভাইসটাতে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না এর কিবোর্ডে। ওভারঅল ডিভাইসটাই হালকা একটু ফ্লেক্স শো করবে, বাট আমি এটাকে আসলে ম্যাকবুক এয়ার এর মতো রক সলিড চিন্তা করেছিলাম। এর 1.4mm ট্রাভেল ডিস্টেন্স ইজ গুড, কি প্রেসিং রেজিস্ট্যান্স ভালো ছিল, একটা স্যাটিসফাইং ফিডব্যাক পাওয়া যায়। মাঝখানে একদম চাপাচাপি করলে ফ্লেক্স পাওয়া যায়, জাস্ট আপনি টেস্ট করার জন্য বুঝবেন। আদারওয়াইজ আমরা রেগুলার ইউসেজে এটার কিবোর্ডে কোনো ফ্লেক্স খেয়াল করি নাই। লেজেন্ড গুলো একদম ক্লিন এন্ড প্রফেশনাল লুক আছে, কি স্পেসিং গুলো প্রপার, জাস্ট শুধু নামপ্যাডটাকে একটু কম্প্রেস করা হয়েছে জায়গা সংকুলন করার জন্য। LED ব্যাকলিট রয়েছে যেটা সিঙ্গেল জোন RGB, সো ইউনিফর্ম কালার দেওয়া যাবে, বাট ইন্ডিভিজুয়াল জোনাল RGB নাই। স্টিল আসুস এখানেও অ্যারোকি গুলোকে চ্যাপ্টা বানিয়েছে, ব্যাপারটা আমার কাছে কখনোই ভালো লাগে নাই। অ্যারোকি শুড বি লাইক দ্য রেগুলার সাইজ। নিচের দিকে ট্র্যাকপ্যাডটা অনেক বড়, এটা ডাইভিং বোর্ড ট্র্যাকপ্যাড, সো আসুসের যে প্রিমিয়াম ফিলটা ক্লাস এবং হ্যাপটিক ফিডব্যাকের ট্র্যাকপ্যাড গুলো দেয়, আমি এই জায়গাতে সেটা মিসিং পেয়েছি। স্পেশালি লোয়ার সেগমেন্টে ক্লিক করতে গেলে হালকা একটা ওয়াবেল আসে, এটা আমার কাছে প্রিমিয়াম ডিভাইসে এক্সপেকটেশনের জায়গাটা মিট আপ করতে পারে নাই। রিগার্ডলেস এর কি ক্যাবের উপরের টেক্সচারটা রাফ, এটা একটু স্মুথ হতে পারতো। মনে হয় আর্ট পেপারের উপর আমি হাত ঘষাঘষি করছি, এটা মাঝে মাঝে একটু বিরক্তির কারণ হতে পারে, তবে পরিষ্কার রাখা ইজি। আর LED ব্যাকলিট গুলো ফন্ট এবং নাম্বারের মধ্যে দিয়েই পাস থ্রু করে। ইলুমিনেশন ইজ গুড, প্রাইভেসি ডোর সহ একটা ওয়েবক্যাম রয়েছে যেটা সহজে অন অফ করা যায়। তাছাড়া উইন্ডোজ হ্যালো সাপোর্ট রয়েছে। চলুন আমরা ওয়েবক্যামের ফুটেজে শিফট করি। ওয়েবক্যামটাকে টেস্ট করে দেখি।
Copilot প্লাস পিসি যেহেতু এখানে এআই ফিচারগুলো দেখতে ভালোই কাজ করবে, পোর্ট্রেট ব্লার করতে পারবো, যেটা অনেকটা মনে হবে যে ডিএসএলআর টাইপের একটা ইফেক্ট। স্পিকারটা ল্যাপটপের নিচে, যেটা হারমান কার্ডন টিউট। আমাদের এক্সপেরিয়েন্সে এটা আসুসের বেস্ট স্পিকার ডিজাইন না। ভোকাল বুস্টেড বক্সি টাইপের একটা সাউন্ড, মাঝে মাঝে একটু নজেলি বলেও মনে হয়। ল্যাপটপটা একটু উঠায় ধরলে ট্রেবল সেকশনটা পাওয়া যায়, আর মাই এসুস অ্যাপের ভেতরে ভলিউম বুস্ট আছে, সেখান থেকে একটু হালকা পাতলা ট্রেবল এরিয়াটা বুস্ট করে নেওয়া যায়। বাট সাউন্ড কোয়ালিটি আসুসের স্ট্যান্ডার্ডে আপ টু দ্য মার্ক লাগে না। কিন্তু মার্ক ধরে রেখেছে এর চমৎকার ডিসপ্লে। 15.6 ইঞ্চের 3K এই ওলেড প্যানেলটা এক কথায় ওয়ান অফ দ্য বেস্টের খাতায় পড়বে এই প্রাইস ব্র্যাকেটে। যদিও এটা 16:9 অ্যাসপেক্ট রেশিওতে, যেটা জেনবুকের অ্যাসপেক্ট রেশিও থেকে ডিফারেন্ট, তবে 1.07 বিলিয়ন কালার, ভেসা ট্রু এইচডিআর 600 সার্টিফিকেশন, রেনল্যান্ডের সার্টিফিকেশন, যেটা এর উপরে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা বুঝাচ্ছে 70% লেস ব্লু লাইট ইমিশন। এগুলো আমার মনে হয় যে লং টার্ম ইউজে একটা ওলেড ডিসপ্লের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি। আর আসুসের ওলেড ডিসপ্লেগুলো ল্যাপটপ মার্কেটে আসলে একটা মার্কেট লিডিং পর্যায়ে চলে গেছে, যেটা আমাদের এক্সপিরিয়েন্সে মনে হয় যে সবাইকে ভালো একটা সাপোর্ট দেবে। 120 হার্টজের 0.2 মিলি সেকেন্ডের এই ডিসপ্লেটা চমৎকার রেসপন্স শো করেছে। ইটস ফাস্ট, ইটস ফ্লুইড। আমাদের কালারিমিটার এখানে 100% DCI-P3 কভারেজ দেখিয়েছে। তাছাড়া অ্যাডোবি RGB, NTSC এগুলো কভারেজও মোর দেন 90%। ডেল্টা ইর ভ্যালুর এভারেজও আমরা 2 এর আশপাশে পেয়েছি। সো এটা যে কালার অ্যাকিউরেট প্যানেল এবং ফ্যাক্টরি থেকে একটা ভালো ক্যালিব্রেশন পেয়েছে, এটা বলতেই হবে। সো কন্টেন্ট কনজাম্পশন, পাশাপাশি ফটো এডিটিং, ছোটখাটো ভিডিও এডিটিং, এই প্যানেলটা থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। দিস ইজ আ গ্লসি প্যানেল। সো ওলেড এর যে ট্রু ব্ল্যাক গ্লসি প্যানেল থেকে বেস্ট পাওয়া যায়, তবে এটা ইউজ করার সময় রিফ্লেকশন নিয়ে একটু হেডেক রাখতে হবে। আমার কাছে গ্লসি প্যানেল ভালো লাগে, বাট অনেকেই আছেন ম্যাট টাইপের জিনিসপত্র প্রেফার করেন, তাদের জন্য এটা অবশ্যই নোটেবল ব্যাপার। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ব্রাইটনেসের একটু রিডাকশন পেয়েছি, এটা আসলে কোনো মেজর কিছু না। আর আমরা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো টেক্সট দেখি, একদম ক্লোজ প্রক্সিমিটিতে হালকা রেইনবো ফ্রিঞ্জিং দেখায়। এবার স্পেক্সের আলোচনায় চলে যায়। এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন এলিটেক্স প্রসেসর ইউজ করা হয়েছে। এআই ইঞ্জিনে 75 টোটাল টপস অফার করছে। টার্বো বুস্ট 3.4, 12 কোর, 12 থ্রেড, তার সাথে 42 মেগাবাইট ক্যাশ মেমোরি রয়েছে। LPDDR5 16GB র্যাম অনবোর্ড। সো র্যাম এখানে আপগ্রেড করার সুযোগ নাই, তবে 512GB NVMe Zen 4 SSD আছে, যেটাকে আমরা ইজিলি আপগ্রেড করে নিতে পারবো। এখানে অ্যাড্রেনো সিস্টেম GPU ইউজ করা হয়েছে। দিস ইজ নট আ ডেডিকেটেড ওয়ান, এলিটেক্সেরই একটা পার্ট, তবে সিস্টেমটা ইন জেনারেল রেসপন্সিভ ছিল। ইন্টারনেট ব্রাউজিং, ওয়াইফাই দিয়ে UI এর ভেতরে নেভিগেশন, টোটালি একটা নতুন ডিভাইসের যে রেসপন্সিভনেসটা আমি এক্সপেক্ট করেছিলাম এই প্রিমিয়াম ডিভাইসটাতে, আই গট দ্যাট। আর 120 হার্টজ ডিসপ্লে, মানে কোনো দিক থেকে কোনো কম্প্রোমাইজ রাখে নাই। 70 ওয়াট আওয়ারের এই ব্যাটারিটা কিন্তু অবভিয়াসলি ক্যাপেবল। এইসুস দাবি করছে এখানে 18 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব, বাট আমাদের টেস্টিং এ আমরা 12 ঘন্টার কাছাকাছি হিট করতে পেরেছি। আমাদের ওয়ার্ক ফ্লো রেগুলার ছিল, আমরা মেল চেক করেছি, ইন্টারনেট ইউজ করেছি, কন্টেন্ট কনজাম করেছি, 2টা সিরিজের এপিসোড দেখেছি, ব্রাইটনেস ছিল 70%। তো 12 ঘন্টা মানে হচ্ছে ফুল ওয়ার্ক ডে। আপনি যদি ডিমান্ডিং গেম না খেলেন, কন্টিনিউয়াস ভিডিও এডিটিং না করেন, 12 ঘন্টা পাওয়াটা কিন্তু কোনো ডিফিকাল্ট টাস্ক না S15 ভিভোবুকের কাছ থেকে। তো যারা ওয়ার্কিং প্রফেশনাল আছেন, অ্যাডাপ্টার না নিয়ে গেলেও সারাদিন অনায়াসে এটাতে অফিস করতে পারবেন। আর ব্যাটারি অপারেশনেও এই ডিভাইসের পারফরমেন্সে তেমন কোনো ঘাটতি দেখায় নাই। আমাদের গিগবেঞ্চ, সিনেবেঞ্চ এবং 3D মার্কের রেজাল্টগুলো আপনারা খেয়াল করবেন। এটা যেহেতু আর্ম বেসড উইন্ডোজ মেশিন, এখানে আসলে সব অ্যাপের নেটিভ সাপোর্ট নেই। এই প্ল্যাটফর্মটা ডেভেলপ হতে আমার মনে হয় আরো 2-3 বছর সময় লাগবে। আরো মেজর কিছু রিলিজ যদি হয়, তাহলে আমার মনে হয় ডেভেলপাররা তাদের অ্যাপগুলোকে এই প্ল্যাটফর্মের জন্য উপযোগী করে বানাবে। মাইক্রোসফট প্রিজমের ট্রান্সলেশন এখানে লেয়ার করা রয়েছে। সো x86 এর যে অ্যাপগুলো, সেটা ট্রান্সলেটেড হয়ে এখানে চলবে। সব অ্যাপ চলে ব্যাপারটা এরকম না, ক্র্যাশ করতে দেখেছি গেম, কিছু কিছু প্রোডাক্টিভ অ্যাপ। তবে আমরা রেগুলার যে অ্যাপগুলো ইউজ করি, লাইক মিডিয়া কনজাম্পশনের জন্য মাইক্রোসফট অফিসের সুইটগুলো, ফটোশপ, প্রিমিয়ার প্রো, আসলে এমুলেটর দিয়ে মোটামুটি ঠিকঠাকই চলেছে। আমরা গেম টেম ট্রাই করলাম। শ্যাডো অফ দ্য টুম রেডারে 1080p-তে এটা 30 FPS, আমরা ওভারওয়াচ 2-তে 50-55 FPS এর মতো হিট করতে পেরেছি। আমাদের 1080p সেটিং ছিল, আর টুইক করে একটু লোয়ার এন্ডের দিকে গ্রাফিক্স আমরা নিয়ে গেছি। আর সাইবার পাঙ্কে 1080p-তে এটা 20-22 FPS এর মতো শো করেছে। সবখানেই আমরা আসলে গ্রাফিকটা একটু টুইক করে নিয়েছি, যাতে করে গেমটা রান করাতে পারি। সো এটা আসলে গেমিং এর জন্য একদম আইডিয়াল চয়েস না, এটা আসলে বোঝাই যাচ্ছে। তবে আমরা মাই এসুস অ্যাপের মধ্যে থেকে ফ্যানের সেটিংগুলো ঠিক করে নিতে পারবো। এখানে পারফরমেন্স বুস্ট করা যায়। ফ্যান বাই ডিফল্ট মিনিমাম নয়েজে চলে, এটা যদি আমরা র্যাম্প আপ করি তখন নয়েজ একটু বেড়ে যায়, বোঝা যায় যে একটা ফ্যান চলছে। এনপিইউ এখনকার ল্যাপটপে একটা রেগুলার ব্যাপার। এখানে আপ টু 45 টপসের মতো এনপিইউ পারফরমেন্স রয়েছে, যার কারণে এটা মাইক্রোসফট কোপাইলট প্লাস সার্টিফিকেশন পেয়েছে। ডেডিকেটেড বাটনও রয়েছে, এই বাটনটা প্রেস করলে কোপাইলট অ্যাসিস্ট্যান্ট চলে আসে, তার সাথে কথোপকথন করা যায়, প্লাস রিসার্চের কাজে ইউজ করা যায়। মানে চ্যাট জিপিটি অ্যান্ড হোয়াট নট, এগুলো যদি আপনি ইউজ করেন
তাহলে যে রেজাল্টটা পাওয়া যায় কোপাইলট ডাজ দ্য সেম থিং। তাছাড়া এখানে এনপিইউ অ্যাসিস্টের কারণে উইদাউট স্যাক্রিফাইসিং এনি পারফরমেন্স আমরা কিছু এআই ফিচার পাই, যেটা মাইক্রোসফট পেইন্টের মধ্যে ইমেজ জেনারেশনের কাজে হেল্প করতে পারে। ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ফোকাস ট্র্যাকিং এর জন্য এনপিইউ বুস্টটা কিন্তু কাজে লাগানো যেতে পারে। আমার ওয়ার্কফ্লোতে এআই হালকা পাতলা উকি দিলেও আপনারা কি এখন রেগুলার বেসিসে এআই ইউজ করছেন কিনা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। দেন আমরা প্রোডাক্টিভ কিছু অ্যাপ ট্রাই করলাম। প্রিমিয়ার প্রো ইনস্টল করেছি, যেটা নেটিভ না হলেও প্রপারলি চলেছে। আমরা একটা প্রজেক্ট এখানে রান করলাম। 4K 10 বিট 422 ফুটেজ টাইমলাইনে ডাম্প করার পরে ইনিশিয়ালি বেশ ভালোই প্লেব্যাক করতে পেরেছে। ফ্রেম ড্রপ মেজর কোনো ইস্যু ছিল না। ওভার দ্য টাইম কাজ করতে করতে আমরা ফ্রেম ড্রপ খেয়াল করেছি। একের অধিক যদি 4K ফুটেজ আমরা টাইমলাইনে অ্যাড করি সেক্ষেত্রে এটা প্যারা খায়। একটা 5 মিনিটের প্রজেক্ট আমরা রেন্ডার করেছি। একটা দুইটা ফুটেজে আমরা ওয়ার্প স্ট্যাবিলাইজার ইউজ করেছি। 1080p রেন্ডারিং টাইমটা আমাদের কাছে একটু বেশি বলে মনে হয়েছে, প্রায় 25 মিনিটের কাছাকাছি সময় নিয়েছে। বাট আপনি যদি ধৈর্য ধারণ করেন আমার মনে হয় এই ডিভাইসটা দিয়ে ভিডিও এডিটিং করা যাবে। অ্যাটলিস্ট শর্ট টাইপের কন্টেন্ট আপনি ইজিলি বানাইতে পারবেন। তবে লাইটরুম এবং ফটোশপ এখানে নেটিভ অ্যাপ। এই অ্যাপের ভেতরে খুব আরামসে আমরা অপারেশন চালাতে পেরেছি, যেহেতু ডিসপ্লেটা কালার অ্যাকিউরেট। সো ফটো এডিটিং, ম্যানিপুলেশন এগুলো বেশ মজা ছিল। ফান এবং প্রফেশনাল একটা ভাইব পেয়েছি ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে। তাছাড়া এখানে মাইক্রোসফট অফিসের সবগুলো সুইট নেটিভলি অ্যাভেলেবল। যারা প্রোডাক্টিভ কাজ স্ল্যাকে অপারেট করেন কিংবা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন তাদের জন্য এটা নেটিভ একটা সাপোর্ট দেবে। তবে 174K এই প্রাইস ট্যাগটাও আমাদের অনেকের জন্য স্টিফ একটা জায়গা। সব মিলে আমি খেয়াল করলাম এই ল্যাপটপটা টার্গেট মার্কেটটা খুবই ছোট। যারা ওয়ার্কিং প্রফেশনাল উইন্ডোজেই থাকতে চান কিন্তু ব্যাটারি পারফরমেন্সটা ভালো দরকার অ্যান্ড ব্যাটারি লাইফটা ভালো দরকার, তাদের জন্য এটা সুইটেবল হইতে পারে। সেম ক্যাটাগরিতে পড়বে যাদের প্রিমিয়াম বাজেট আছে, এরকম স্টুডেন্ট। পোর্টেবিলিটি দরকার কিন্তু আপনি এসি অ্যাডাপ্টার নিয়ে ঘুরতে চান না, S15 আপনাকে কভারেজ দেবে। আর ফটো এডিটর যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, ছবি তুলেন এবং অন দ্য গোতে এডিট করে সোশ্যাল মিডিয়া বা আপনার পাবলিকেশনে আপলোড দেন, এই ডিভাইসটা ডিসপ্লে সহ কভারেজ দেবে। তবুও 174K প্রাইসটা একটা জাস্টিফাই করাটা ডিফিকাল্ট। রিগার্ডলেস আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে আর্ম বেসড উইন্ডোজের প্ল্যাটফর্মটাও আরো এফিশিয়েন্ট হবে, আরো বেটার অ্যাপ্লিকেশন সাপোর্ট আমরা পাবো, প্লাস এআই কে আমরা আরো ভালোভাবে পার্সোনাল লাইফের সাথে ইন্টিগ্রেট করতে পারবো। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।